প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব তৃতীয় অধ্যায়, প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লিগ অফ নেশনস। প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি। প্রাচীন সভ্যতার উত্থান থেকে আধুনিক ইতিহাসে বিংশ শতকের প্রথম দশক পর্যন্ত অসংখ্য ভয়াবহ যুদ্ধে আমাদের জানা আছে। তবে 1914 থেকে 1918 সাল পর্যন্ত সময়ে সংঘটিত প্রথম মহাযুদ্ধের ব্যাপ্তি, ধ্বংসযজ্ঞ, হতাহতের সংখ্যা অতীতের সকল যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণকে অনেক গুণ অতিক্রম করেছে। অর্থাৎ আমরা যত যুদ্ধ দেখেছি প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত, 1914 থেকে 1918 সালের আগ পর্যন্ত যত যুদ্ধ দেখেছি, সব যুদ্ধ চেয়ে এই 1914 থেকে 1918 সালের এই প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ, ব্যাপ্তি এবং হতাহতের সংখ্যা অতীতের সকল যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণের চেয়েও কয়েক গুণ বেশি ছিল। এই যুদ্ধে 1914 এর জুলাই মাসে 28 তারিখ থেকে অস্ট্রো-হাঙ্গেরি এবং সার্বিয়ার মধ্যে শুরু হয়ে কয়েকদিনের মধ্যে ছড়িয়ে পড়ে ইউরোপের প্রায় সকল দেশে, এবং যুদ্ধের আগুন আটলান্টিকের ওপারে মার্কিন যুক্তরাষ্ট্র, এশিয়ার বেশ কিছু দেশেও বিস্তৃত হয়। এই কারণেই এই যুদ্ধকে প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধ বলা হয়ে থাকে। এর আগে এমনটি হয়নি বলে এটিকে প্রথম বিশ্বযুদ্ধ বলেও অভিহিত করা হয়। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের আগে এরকম ভয়াবহ যুদ্ধ আটলান্টিক মহাসাগরের ওপরে এবং এশিয়া মহাদেশে, এশিয়াতে ছড়িয়ে পড়ে। অর্থাৎ এই ধরনের যুদ্ধ এর আগে কখনো ঘটেনি, যার কারণে এই যুদ্ধকে যে প্রথম বিশ্বযুদ্ধ হিসেবে অভিহিত করা হয়ে থাকে। খুব বড় মাপের যুদ্ধ বলেই এটিকে মহাযুদ্ধ বলা হয়ে থাকে। দুটি শিবিরে বিভক্ত হয়ে সাম্রাজ্যবাদী শক্তির দ্বন্দ্ব ও প্রতিযোগিতা থেকেই প্রথম মহাযুদ্ধ সংগঠিত হয়েছিল। এটিকে শুধু বসনিয়ার রাজধানী সারায়েভোতে সার্ব আততায়ী কর্তৃক অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ এবং তার স্ত্রী সোফিয়া হত্যার প্রতিশোধ হিসেবে দেখার কোনো কারণ নেই। এই যুদ্ধের কারণ অনেক গভীরে ছিল। শুধু এমনিতেই এতগুলো দেশ একটি যুদ্ধে জড়িয়ে পড়েনি। এর এত মৃত্যু ধ্বংসযজ্ঞকে কেউ বরণ করেনি। প্রথম মহাযুদ্ধের সাম্রাজ্যবাদী চরিত্রের মধ্যেই এর প্রকৃত কারণ লুকিয়ে আছে, অর্থাৎ সাম্রাজ্যবাদী চরিত্র, অর্থাৎ উপনিবেশ স্থাপন। এই উপনিবেশ স্থাপনকে কেন্দ্র করে মূলত এই প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের উত্থান ইউরোপের শক্তিশালী দেশগুলোকে নীতি বিবর্জিত বাজার দখলের প্রতিযোগিতায় জড়িয়ে ফেলে এবং তা ক্রমশ সামরিক শক্তি শিবিরে বিভক্ত করে, এবং এর ফলে এর করুণ পরিণতি স্বরূপ তথা মহাযুদ্ধের বিভীষিকা বরণ করতে বাধ্য হলো সাধারণ মানুষকে। এ যুদ্ধের পেছনে অনেক ছোটোখাটো ঘটনা জড়িয়ে থাকলেও মৌলিক কিছু বিষয়ের মধ্যেই প্রথম মহাযুদ্ধ সংঘটিত হওয়ার কারণ নিহিত ছিল। অর্থাৎ এই যে যুদ্ধ সংগঠিত হয়, এই যুদ্ধ সংগঠনের পিছনে, এই প্রথম বিশ্বযুদ্ধের সংগঠনের পিছনে মূল যে কারণ ছিল, সেই কারণটা উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। তবে উপনিবেশের সাম্রাজ্যবাদের মূলে যেটা ছিল সেটা ছিল শিল্প বিপ্লব। ইউরোপের শিল্প বিপ্লব ঘটার সাথে সাথেই কাঁচামাল সংগ্রহ, বাজার সৃষ্টি এবং এই যে কাঁচামাল সংগ্রহ এবং বাজার সৃষ্টি, এই যে পণ্যগুলো বিক্রি করার জন্য তাদের যে বাজারের দরকার ছিল, সেই বাজার সৃষ্টি করতে তারা উপনিবেশবাদের সৃষ্টি করছে। আর উপনিবেশবাদের সৃষ্টি থেকেই উপনিবেশবাদ থেকেই প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত শুরু হয়েছে। এই যুদ্ধের পেছনে অনেক ছোটোখাটো ঘটনা জড়িত থাকলেও মৌলিক কিছু বিষয়ের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার কারণ নিহিত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের যেসব কারণে সংগঠিত হয়েছিল সেই কারণগুলো এখন আমরা আলোচনা করব। প্রথম যে কারণ ছিল, তার ভিতরে একটা কারণ ছিল অর্থনৈতিক কারণ। প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ ছিল অর্থনৈতিক প্রভাব বিস্তার করা। ইউরোপের দেশগুলা সর্বত্রই যে একটু আগে যেটা
বললাম যে পুঁজির সৃষ্টি করার জন্য, পুঁজির সঞ্চয় করার জন্য তারা উপনিবেশবাদের দিকে ধাবিত হয়েছিল। এবং এই নিয়ে মূলত উন্নত পুঁজিবাদী ইউরোপীয় দেশগুলোর মতো উত্তেজনা ও দ্বন্দ্ব সংঘাত বৃদ্ধি পায়। আর 1871 সালে পর ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্রের শিল্পোৎপাদন দ্রুততে বৃদ্ধি পেতে থাকে। এসব পণ্য ব্রিটিশ ও ফরাসি নিয়ন্ত্রিত বাজারে প্রবেশ করানো বেশ কঠিন ছিল। সর্বত্র জার্মান পণ্য ব্রিটিশ পণ্যের বাধার সম্মুখীন হয়। জার্মানিতে হামবুর্গ আমেরিকা এবং উত্তর জার্মান লয়েড কোম্পানি জাহাজ শিল্পে একচেটিয়া প্রভাব বিস্তার করতে থাকে। রেলপথ নির্মাণে একচেটিয়া পুঁজির প্রসার ঘটে। 1888 সালের শুরুর দিকে হওয়া কনস্টান্টিনোপল থেকে বাগদাদ এবং পারস্য উপসাগর পর্যন্ত দীর্ঘ রেল লাইন নির্মাণ কাজ 1903 সালে শেষ হয়। অর্থাৎ এই যে উপনিবেশবাদটা সৃষ্টি হয়েছে অর্থনৈতিক কারণ থেকে। কারণ অর্থনৈতিক কারণ যে ইউরোপে প্রথমে শিল্পগুলো ঘটেছিল ইংল্যান্ড তার পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য সে তার দেশের বাইরে বাজার সৃষ্টির জন্য সে উপনিবেশ স্থাপন করে। পাশাপাশি যে অন্যান্য যে দেশগুলো ছিল ইউরোপের ফ্রান্স, তার জার্মানি, ইতালি, স্পেন, পর্তুগাল, এই ধরনের দেশগুলা সবাই তাদের উপনিবেশ স্থাপনের চেষ্টা করতে থাকে। তবে যে মূলত ইংল্যান্ড ফ্রান্সের তুলনায় জার্মানিতে অনেক দেরিতে এই শিল্প বিপ্লব ঘটেছিল। এবং শিল্প বিপ্লব ঘটার পরপরই জার্মানির শিল্পপণ্য এবং জার্মানি জাহাজ নির্মাণ শিল্পের ক্ষেত্রে একচেটিয়া যে বাজার সৃষ্টি করতে থাকে। অর্থাৎ সে এই দিকে ইংল্যান্ড এসে এগিয়ে যায়। ফলে দেখা যায় যে তারা বাজার সৃষ্টি করার জন্য ইংল্যান্ডের সাথে যে জার্মানির যে বিরোধ দেখা দেয়। এই বিরোধ থেকেই মূলত বিশ্বযুদ্ধ যে মূলত এই বিরোধ থেকেই বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হতে থাকে। অর্থাৎ বিশ্বযুদ্ধের যে অর্থনৈতিক প্রেক্ষাপট, সেই অর্থনৈতিক প্রেক্ষাপট এই বিশ্বযুদ্ধ থেকেই শুরু হতে থাকে। আচ্ছা, আন্তর্জাতিক পর্যায়ে উপনিবেশ বিস্তার, বাজার দখল ইত্যাদি নিয়ে একটি বড় ধরনের দ্বন্দ্ব তথা যুদ্ধের দিকে সবকটি দেশই ধাবিত হতে থাকে। আচ্ছা, এরপর রাজনৈতিক কারণ, গণতান্ত্রিক ব্যবস্থার দুর্বলতা। 19 শতকে পুঁজিবাদের বিকাশ যতখানি হয়েছিল তার সঙ্গে সঙ্গতি রেখে গণতান্ত্রিক বিধি ব্যবস্থারও প্রয়োগ, চর্চা এবং নিয়মনীতি অনুসরণে সংস্কৃতি ইউরোপের অধিকাংশ দেশে বলতে গেলে চালুই হয়নি। ইংল্যান্ড এককভাবে এক্ষেত্রে অগ্রসর দেশ হলেও ইংল্যান্ডে একচেটিয়া পুঁজি গোষ্ঠী শিল্প ভাগাভাগি পিছিয়ে থাকতে চায়নি। অর্থাৎ দীর্ঘ সময় ধরে তারা ইউরোপের সব দেশেই স্বৈরশাসী রাজতন্ত্র প্রতিষ্ঠা ছিল। 19 শতকে বেশ কিছু বিপ্লব আন্দোলন সংগ্রাম হলেও রাজনীতিতে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়নি। সামন্ত রাজতন্ত্র এইগুলো ছিল। ফলে দেখা যায় যে রাজনৈতিক কারণে গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল ছিল। একমাত্র ইউরোপে ইংল্যান্ড ব্যতীত অন্যান্য যত দেশ ছিল সব দেশই তাদের স্বৈরতান্ত্রিক রাজতান্ত্রিক ব্যবস্থা ছিল এবং তাদের রাজতন্ত্র ছিল, সেই রাজতন্ত্র স্বৈরতন্ত্র ছিল এবং সেখানে গণতন্ত্রের কোনো বালাই ছিল না। যার ফলে এই যে দেশগুলা ওইভাবে অগ্রসর হতে পারেনি যেভাবে অগ্রসর হয়েছিল ইংল্যান্ড। ফলে দেখা যায় যে ইউরোপের অগ্রসর পুঁজিবাদী দেশগুলো যুদ্ধ পরিকল্পনা থেকে সামরিক জোট গঠন এবং ছোট বড় ও স্থানীয় পর্যায়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে। মরক্কো সংকটে, ইতালি তুরস্কের যুদ্ধ, বলকান যুদ্ধ এবং ইত্যাদি ঘটনায় এসব দেশে এমনভাবে জড়িয়ে পড়ে যে তা থেকে শেষ পর্যন্ত বের হওয়া বেশ কঠিন হয়ে পড়ে। এভাবেই ইউরোপীয় শক্তিসমূহ এমন এক যুদ্ধে জড়িয়ে পড়ে যা শেষ পর্যন্ত ক্রমান্বয়ে একটি মহাযুদ্ধে পরিণত হয়। রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক আস্থার অভাব, সংকট এবং যুদ্ধের উগ্র মনোবৃত্তি মূলত বিশ্বব্যাপী গণতান্ত্রিক ব্যবস্থার অনুপস্থিত থেকেই জন্ম নিয়েছিল। জাতীয়তাবাদ ও উগ্র জাতীয়তাবাদের উত্থান। 1789 সালে ফ্রান্সে যে বিপ্লব সংগঠিত হয় তা ইউরোপে জাতীয়তাবাদের উত্থান ঘটাতে সাহায্য করে।
নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবকে ইউরোপে ছড়িয়ে দিতে একের পর এক সমর অভিযানের নেতৃত্ব দেন। তখন পর্যন্ত বেশিরভাগ দেশেই রাজতন্ত্র এবং বড় বড় দেশের কর্তৃত্ব একচেটিয়া ছিল। নেপোলিয়নের অভিযানের ফলে ইউরোপের সামন্তবাদ ও রাজতান্ত্রিক পরদেশী শাসনের জাতাকল ভাঙার একটি সুযোগ সৃষ্টি হয়। এরই পথ ধরে 19 শতকের 70 দশকের মধ্যে ইউরোপের ইতালি, জার্মানি, গ্রিস, সার্বিয়া, রোমানিয়া ও বুলগেরিয়ার মতো স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে। জাতীয়তাবাদ ও ইউরোপের মানুষের মনোজগতের ঐক্যের আবহাওয়া তৈরি করে এবং অনেকগুলো সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়। মধ্য ইউরোপ এবং বলকান অঞ্চলে এ নিয়ে আধিপত্য বিস্তার, সংঘাত, সমরবাদের নানা ষড়যন্ত্র হয়। এ থেকে উগ্র জাতীয়তাবাদের উত্থান ঘটে। অন্য জাতির স্বাধীনতা ও অধিকারকে স্বীকার না করে নিজ রাষ্ট্র ও জাতির শ্রেষ্ঠত্বকে যে মতবাদ প্রকাশ করে তাই হলো উগ্র জাতীয়তাবাদ। এই উগ্র জাতীয়তাবাদ এবং জাতি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী 19 শতকের শেষ এবং 20 শতকের শুরুতে আশ্রয় প্রশ্রয় দিতে থাকে। ফলে এ থেকেই ইউরোপে ভয়াবহ প্রথম বিশ্বযুদ্ধের সংঘাতের দিকে প্রবেশ করে। ত্রিশক্তি চুক্তি বা মৈত্রী। 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে জার্মান চ্যান্সেলর বিসমার্ক জার্মানির ঐক্য সম্পন্ন করেন। অর্থাৎ 1870 সালে জার্মানির ঐক্য সম্পন্ন হয় এবং এরপর ইউরোপে ফ্রান্সকে মিত্রহীন করে রাখার জন্য জার্মানি অস্ট্রিয়ার সাথে মিত্রতা স্থাপন করেন। সে সময় রাশিয়া ছিল শক্তিশালী বৃহৎ রাষ্ট্র। ফ্রান্স যাতে রাশিয়ার সাথে মিত্রতাবদ্ধ হতে না পারে সেজন্য জার্মান চ্যান্সেলর বিসমার্ক পুলিশ বিদ্রোহ দমনে রাশিয়াকে সহায়তা করে। এর ফলে রাশিয়া জার্মানির প্রতি বন্ধুত্বপূর্ণ হয়। 1872 খ্রিস্টাব্দে বার্লিনে এক সম্মেলনে আহ্বান করে জার্মানি, রাশিয়া ও অস্ট্রিয়া এর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এই সম্মেলনে জার্মানির সম্রাট প্রথম উইলিয়াম, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার এবং অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রান্সিস উপস্থিত ছিলেন। এই 3 সম্রাটের চুক্তিকে ইতিহাসে ত্রিশক্তি চুক্তি বা সম্রাটের মৈত্রী চুক্তি হিসেবে অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ সম্রাটের চুক্তি অথবা ত্রিশক্তি চুক্তি হিসেবে অভিহিত করা থাকে। অর্থাৎ ইংল্যান্ড, অস্ট্রিয়া এবং জার্মানি, অস্ট্রিয়া এবং রাশিয়া এই 3টা দেশের সম্রাটরা বসে এই চুক্তি সম্পন্ন করে। ত্রিশক্তির মধ্যে মিত্রতা ও সম্প্রীতি ও সমভাব রক্ষা করা এই চুক্তির লক্ষ্য ছিল। কিন্তু 1877-78 খ্রিস্টাব্দে রুশ তুরস্ক যুদ্ধে এই মৈত্রীর কার্যকারিতা লক্ষ্য না করে রাশিয়া চুক্তি ত্যাগ করে। এ অবস্থায় জার্মানি দ্রুত অস্ট্রিয়ার সাথে দ্বিশক্তি চুক্তি সম্পন্ন করে। 1879 খ্রিস্টাব্দে এই সন্ধি দ্বারা স্থির হয় যে রাষ্ট্র দুটির মধ্যে কোনো একটি আক্রান্ত হলে অপর রাষ্ট্র তার সাহায্যার্থে এগিয়ে আসবে। এভাবে সামরিক বিষয়ে চুক্তির মধ্যে প্রথম পদক্ষেপ হিসেবে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ এই প্রথম সামরিক পদক্ষেপটা এসে যায়। চুক্তির স্থির হয় যে রাশিয়া যদি অস্ট্রিয়া আক্রমণ করে তাহলে জার্মানি অস্ট্রিয়ার পাশে দাঁড়াবে। অস্ট্রো-হাঙ্গেরি এবং জার্মানি এই মিত্রতা প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত অব্যাহত ছিল এবং অস্ট্রিয়া-হাঙ্গেরি এবং জার্মানির ভিতরে এই মিত্রতা চুক্তি অব্যাহত ছিল। বিসমার্ক দ্বিশক্তি চুক্তি 1879 খ্রিস্টাব্দে জোটকে অচিরেই ত্রিশক্তির জার্মানির ত্রিশক্তির জোটে পরিণত করেন। 1881 খ্রিস্টাব্দে ফ্রান্স তিউনিস আক্রমণ করে ইতালি ক্ষুব্ধ হয়। বিসমার্ক বিক্ষুব্ধ ইতালিকে দ্বিশক্তি জোটের সাথে অন্তর্ভুক্ত করেন। ফলে দ্বিশক্তি জোট এখন ত্রিশক্তি জোটে রূপান্তরিত হয়। ফলে রাশিয়া একদিক থেকে বের হয়ে যায় আর অন্যদিকে ইতালি এই জোটে অন্তর্ভুক্ত হয়। ফলে এটা আবার ত্রিশক্তি জোটে পরিণত হয়। 1882 সালে অস্ট্রো-হাঙ্গেরি, জার্মানি এবং ইতালির মধ্যে এই ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইতিহাসে ত্রিশক্তি চুক্তি নামে বা ট্রিপল অ্যালায়েন্স নামে পরিচিত ছিল। ত্রিশক্তির আতাত।
ত্রিশক্তি চুক্তি ইউরোপে জার্মানির প্রভাব বৃদ্ধি করে। ইংল্যান্ড এ সময় আফ্রিকায় উপনিবেশ বিস্তারে ব্যস্ত থাকায় ইউরোপের রাজনীতিতে সে মাথা ঘামায়নি। কিন্তু সাম্রাজ্য বিস্তারে ইউরোপের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে ইংল্যান্ডের প্রতিযোগিতা সৃষ্টি হয়। ইংল্যান্ড 1887 খ্রিস্টাব্দে রাশিয়ার সাথে ইনসিউরেন্স চুক্তি করে কোনো শক্তি কর্তৃক জার্মানি আক্রান্ত হলে রাশিয়াকে নিরপেক্ষ রাখতে সক্ষম হয়। এটি ছিল ফ্রান্সকে ইউরোপে মিত্রহীন করে রাখা। ইতিমধ্যে 1890 খ্রিস্টাব্দে ফ্রান্স বিসমার্কের ক্ষমতাচ্যুতি হলে জার্মান পররাষ্ট্র নীতি পট পরিবর্তন হয়। জার্মানি বলকান অঞ্চলে অস্ট্রিয়ার সাম্রাজ্য বিস্তারের নীতিকে সমর্থন করলে রাশিয়ার সাথে জার্মানির মতপার্থক্য সৃষ্টি হয়। জার্মানি বাগদাদের সাথে রেল যোগাযোগ স্থাপন করে তুরস্কের উপর প্রভাব বিস্তারে সচেষ্ট হয়, যা ছিল রাশিয়ার স্বার্থের পরিপন্থী। এ কারণেই 1892 খ্রিস্টাব্দে রাশিয়া ফ্রান্সের সাথে দ্বিশক্তির মৈত্রী স্থাপন করে। ইংল্যান্ড প্রথমে ফ্রান্স ও রাশিয়ার এই নীতিকে ভালো চোখে দেখেনি। ইংল্যান্ড নিঃস্বার্থে জার্মানির সঙ্গে মৈত্রী সম্পর্ক বজায় রাখার পক্ষপাতী ছিলেন। কিন্তু জার্মানি ইংল্যান্ডের মিত্রতাকে গুরুত্ব না দিয়ে উপনিবেশ প্রশ্নে ইংল্যান্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। এ অবস্থায় ইংল্যান্ড জার্মানির ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিরোধ করার জন্য ফ্রান্সের সাথে তার মতবিরোধ কমিয়ে বন্ধুত্ব স্থাপনের পদক্ষেপ নেয়। এর প্রেক্ষিতে 1904 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে আতাত বা মিত্রতা স্থাপিত হয়। মূলত আফ্রিকা সাম্রাজ্য বিস্তারকে কেন্দ্র করেই ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ মিত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 1904 খ্রিস্টাব্দে এরপর জার্মানি সাম্রাজ্যবাদী এই তৎপরতা লক্ষ্য করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইজভলস্কি ইংল্যান্ডের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের পদক্ষেপ নেয়। অর্থাৎ জার্মানির কর্মকাণ্ড দেখে এবং জার্মানির যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্প বিপ্লব যেটা এইটা দেখে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া পর্যন্ত ভয়ে ছিল বা তারা আতঙ্কে ছিল। 1904 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধে রাশিয়া পরাজিত হলে এশিয়ায় রুশ আধিপত্য দুর্বল হয়ে পড়ে এবং ইংল্যান্ডের উপনিবেশ ভারতের সীমান্তে আফগানিস্তানের রুশ প্রভাব বা সাম্রাজ্য বিস্তারের অগ্রগতি প্রতিহত হয়। ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে স্বার্থ সংঘাতের ক্ষেত্র ছিল না। এর প্রেক্ষিতেই ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে আঘাত সৃষ্টি হয়। এ পর্যায়ে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া মিত্র শক্তি আঘাতে পরিণত হয়। অর্থাৎ একদিকে জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি ত্রিশক্তির আঘাত, অন্যদিকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ত্রিশক্তির চুক্তি, ত্রিশক্তির আঘাত, ত্রিশক্তির জোট আর অপরদিকে ত্রিশক্তির আঘাত। এই দুইটা আঘাত এই চুক্তি, মৈত্রী চুক্তি ইংল্যান্ডকে এবং বিশ্বে ইউরোপকে দুই ভাগে বিভক্ত করে ফেলে এবং পরবর্তীতে এই দুই ভাগে বিভক্তটাই পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রভূমি তৈরি করে প্রস্তুত করে ফেলে। প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা খুব পূর্ব পরিকল্পিতভাবেই হয়নি। যুদ্ধটি প্রথম দিকে বিশ্বব্যাপী ছিল না, বরং স্থানীয়ভাবেই যে আগুন জ্বলে ওঠে ক্রমেই যুদ্ধের আগুন অন্য দেশে ছড়িয়ে পড়ে। 3টি মহাদেশের মোট 34টি দেশ এই মহাযুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে পড়েছিল। এই প্রথম বিশ্বযুদ্ধে 34টি দেশ অংশগ্রহণ করেছিল। যুদ্ধের শুরুর আসল কারণ হিসেবে সবাই বসনিয়ার রাজধানী সারায়েভোতে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্ডের হত্যাকাণ্ডকে ধরে থাকেন। আসলে বলকান অঞ্চল নিয়ে সৃষ্ট প্রতিদ্বন্দ্বিতায় অস্ট্রিয়া, বুলগেরিয়া এবং রাশিয়া সার্বিয়ার পক্ষ অবলম্বন করে। এর ফলে সার্বিয়াতে অস্ট্রিয়ার বিরুদ্ধে তীব্র উত্তেজনা বিরাজ করে সৃষ্টি হয়। সার্বিয়া তখন ক্রোয়েশিয়ার বসনিয়া ও হার্জেগোভিনা নিয়ে একটি সংযুক্ত সার্ব রাষ্ট্র স্থাপন করতে চাচ্ছিল। অস্ট্রিয়া সার্বিয়ার এই পরিকল্পনার বিরোধী ছিল।
এমনিতেই 1914 সালে ইউরোপের পরিস্থিতি পারস্পরিক অশ্রদ্ধা, উগ্র জাতীয়তাবাদ এর ভাবধারা এবং অস্ত্র প্রতিযোগিতায় উত্তপ্ত হয়ে ওঠে। অস্ট্রিয়া কর্তৃক সার্ব বাহিনী পশ্চিমে বাধাপ্রাপ্ত হয়ে অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রচারণায় নেমে পড়ে। এ ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধের পরিবেশই অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্ডিনান্দ এবং তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সারায়েভোতে বেড়াতে যায় এবং 28 জুন সকাল 11টায় প্রকাশ্য দেবালোকে রাজপথেই সার্ব আততায়ী গ্যাব্রিয়েল প্রিন্সেপের গুলিতে তারা দুজনেই নিহত হন। অর্থাৎ অস্ট্রিয়ার যুবরাজ এবং যে ভাবি সোফিয়া অর্থাৎ উত্তরাধিকারী সোফিয়া তিনি নিহত হন। এই হত্যাকাণ্ডের সাথে গুপ্ত সন্ত্রাসবাদী সংগঠন ব্ল্যাক হ্যান্ড জড়িত ছিল। অবশ্যই 1911 সাল থেকে ইউনিয়ন অফ ডেথ নামে চরমপন্থী জাতীয়তাবাদী একটি দল অস্ট্রিয়ার বিরুদ্ধে সোচ্চার ছিল। এই সংগঠনটি সৈন্যবাহিনী সহ সর্বত্র এর শাখা প্রশাখা এমনভাবে গড়ে তোলে যে অনেক গুরুত্বপূর্ণ পদস্থ লোকও উক্ত গুপ্ত সমিতির সদস্য ছিলেন। গুপ্ত সমিতির আর্কডিউককে হত্যা করে অস্ট্রিয়াকে প্রতিহত এবং সার্বিয়ার স্বার্থকে রক্ষা করতে চেয়েছিল। হত্যাকাণ্ডটি অস্ট্রিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সেখানে উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী সার্বিয়াকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে। অর্থাৎ সার্বিয়া উগ্র এই সন্ত্রাসবাদী গোষ্ঠীকে দায়ী করে। অস্ট্রিয়া সার্বিয়াকে চরমপত্র দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং 1914 সালের 23 জুলাই তারিখে 48 ঘন্টার মধ্যে জবাব চেয়ে অস্ট্রিয়া সার্বিয়ার কাছে উক্ত চরমপত্রটি প্রেরণ করে। চরমপত্রে দাবি করা ছিল যে সার্বিয়াকে সকল প্রকার প্যানসেলাপ প্রচারণা বন্ধ এবং এর সঙ্গে জড়িত অফিসারদের বরখাস্ত করতে হবে, সকল গোপন সমিতি বন্ধ করতে হবে এবং এ কাজে অস্ট্রিয়ার সাহায্য নিতে হবে এবং অস্ট্রিয়ার যুবরাজের হত্যাকাণ্ডের তদন্ত কাজে সার্বিয়ায় অস্ট্রীয় অফিসারদের অন্তর্ভুক্ত করতে হবে। এই 3টি শর্ত দিয়েছিল অস্ট্রিয়া। কিন্তু 24 তারিখ পর্যন্ত যখন অস্ট্রো হাঙ্গেরির রাষ্ট্রদূতগণ এ খবর বড় বড় দেশগুলোকে জানায় তখন তারা বিস্মিত হয়ে পড়েন। বোঝা যাচ্ছিল অস্ট্রো হাঙ্গেরি একটা কিছু করতে যাচ্ছে। রাশিয়ায় এতে অস্ট্রো হাঙ্গেরিকে সাবধান করে দিয়েছিলেন। সার্বিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর চাচ্ছিলেন। বিষয়গুলোর নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর প্রদান করে। বিষয়গুলোর মধ্যস্থতার জন্য অস্ট্রিয়া হেগে অবস্থিত নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতের সাহায্য নিলে সার্বিয়া কোনো আপত্তি থাকবে না বলে সার্বিয়া জানায়। একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় লঙ্ঘন করার দাবি যে অন্যায় সে সম্পর্ক সার্বিয়া পত্রেও উল্লেখ করে। স্বভাবতই অস্ট্রো হাঙ্গেরিকে সার্বিয়া বক্তব্য সন্তুষ্ট করতে পারেনি, যার কারণে অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তবে যুদ্ধের কোনো ঘোষণা তখন তারা দেয়নি। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালির মধ্যস্থতায় উদ্যোগ গ্রহণ করেছিল। জার্মানি আদৌ শান্তি স্থাপনের জন্য উদ্যোগে অংশ নিয়েছিলেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। মনে করা হয়ে থাকে যে জার্মান বিদেশ দপ্তর অস্ট্রিয়ার কাছ থেকে যুদ্ধ ঘোষণার কথাটি আদায় করতে প্রচলিত করেছিলেন। জার্মানির সমর্থন পেয়ে অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে 28 জুলাই 1914 সালে যুদ্ধ ঘোষণা করে এবং জার্মানি হয়তো ভাবতে পারেনি অস্ট্রো হাঙ্গেরি বনাম সার্বিয়ার যুদ্ধই এভাবে দেশে দেশে ছড়িয়ে পড়বে এবং স্থানিক বা আঞ্চলিক এই যুদ্ধটি মহাযুদ্ধে পরিণত হবে। অনেকেই ধারণা ছিল যে এটি একটি সীমিত যুদ্ধ হবে। জার্মান জেনারেলগণ এই যুদ্ধকে প্রথম থেকেই রাজনৈতিকভাবে মীমাংসার যে কোনো উদ্যোগ অগ্রাহ্য করে তোলে। তারা সামরিকভাবে এই ফয়সালা ক্ষেত্রে যাওয়ার জন্য তারা সবসময় প্রস্তুত ছিল। জার্মান জেনারেল স্লিফেনের পরিকল্পনা মোতাবেক পূর্ব ও পশ্চিম রণাঙ্গনে যুদ্ধ করার পথে জার্মানি অগ্রসর হলো। ফলে পূর্ব ফ্রন্টের দেশ রাশিয়া এবং পশ্চিম ফ্রন্টের দেশ ফ্রান্সকে যুদ্ধ শুরু করতে বাধ্য করার কৌশল অবলম্বন করা হলো। অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়া আক্রমণ করলে রাশিয়া তার পশ্চিম সীমান্ত সৈন্য সমাবেশ ঘটায়। জার্মানি 1914 সালের 31 জুলাই 12 ঘন্টার মধ্যে রাশিয়াকে সৈন্য সরিয়ে নেওয়ার আদেশ দানের মাধ্যমে যে চরমপত্র প্রদান করে রাশিয়া তা কোনো উত্তর দেয়নি। ফলে 1 আগস্ট জার্মানি রাশিয়ায় আক্রমণ করে বসে।
এভাবেই একইভাবে আগস্টের 3 তারিখ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জার্মানি বেলজিয়াম নিরপেক্ষতার ভঙ্গ করায় ব্রিটেন 4 তারিখে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 2 তারিখে তুরস্ক সরকার জার্মানির সঙ্গে গোপনে আঘাত করে এবং জার্মানির পক্ষে যুদ্ধে অংশগ্রহণের ঘোষণাও প্রদান করে। শুরু হয় প্রথম মহাযুদ্ধ। এই যুদ্ধের ফলে, এই মহাযুদ্ধ শুরু হওয়ার ফলে পৃথিবীতে 2টা পরস্পর বিরোধী জোটে অন্তর্ভুক্ত হয় এবং পরস্পর বিরোধী জোটে অন্তর্ভুক্ত হয়ে দীর্ঘ 4 বছর 1914 সালে যুদ্ধ শুরু হয় এবং 1918 সালে যুদ্ধ যে সমাপ্তি হয়। এবং এই যুদ্ধের এই যুদ্ধ মোটামুটি কথা যে এই যুদ্ধে এমন একটা যুদ্ধ পরিণত হয় এবং সর্বশেষ চারিদিকে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে থাকে এবং দীর্ঘদিন ওরা অনুক্লান্তি বেড়ে যায় এবং তাদের হয় অর্থাৎ একদিকে এসে জার্মানি অস্ট্রো হাঙ্গেরি যে বাহিনী তাদের রণক্লান্তি এসে যায় দীর্ঘদিন যুদ্ধ করার পরে। অন্যদিকে যে ইংল্যান্ডের নেতৃত্বে যে জোট, সেই জোটের যে তাদের যে আস্থা যে তারাও ফিরে পায় এবং ফলে তারা যে শক্তিশালী হয়ে তারা আক্রমণ যে অব্যাহত রাখে। এক পর্যায়ে দেখা যায় যে জার্মানি এক পর্যায়ে দেখা যায় যে দীর্ঘদিনের পর এই জার্মানি আর যুদ্ধে আপন শক্তিতে দাঁড়াতে পারছিল না। দীর্ঘদিনের রণক্লান্তি আরও বেড়ে যায়, তাদের মনোবল ভেঙে যায়। একের পর এক স্থল ও নৌযুদ্ধে জার্মানি পরাজিত হতে থাকে। জার্মান নৌবাহিনী অভ্যন্তরে বিদ্রোহ দেখা দেয়। তারা জার্মানি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রতি সমর্থন জানাতে থাকে। পরিস্থিতি দেখে জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়ামস দেশ ত্যাগ করেন এবং জার্মানিতে তিনি একটি প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়। 1918 সালে মহাযুদ্ধের দামামা বন্ধ হয়ে যায় এবং প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরের ফলে চূড়ান্ত সমাপ্তি ঘটে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধটা এই যে একদিকে অক্ষশক্তি, একদিকে মিত্রশক্তি। অক্ষশক্তি ছিল জার্মানি এবং অস্ট্রো হাঙ্গেরি এবং অন্যদিকে ছিল মিত্রশক্তি ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। তারা মিত্রশক্তি ছিল এবং এইভাবে এই দুই শক্তিতে যুদ্ধ হয়ে পড়ে, বিশ্ব বিভক্ত হয়ে পড়ে এবং যে একটা ভয়ঙ্কর এক যুদ্ধে জড়িয়ে পড়ে। অবশেষে জার্মানি পরাজয়ের মধ্য দিয়ে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে 1918 সালে। আজ এ পর্যন্ত। আগামী ক্লাস হবে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল। ধন্যবাদ সকলকে।